বনানীতে শিক্ষার্থী ধর্ষণ মামলায় সাফাতের 6 ও সাদমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলেছে সত্যতা, ব্রিফিংয়ে ডিএমপি। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানা থেকে বোমা, পিস্তল ও গুলি উদ্ধার। পুলিশ হেফাজতে নারী ও 2 শিশু। অপারেশন সানডেভিল সমাপ্ত ঘোষণা। একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রমে নানা সমস্যা, শিক্ষার্থীদের ভোগান্তি। ইন্টারনেটের ধীরগতি কারণ বলছে কর্তৃপক্ষ, সমাধানের আশ্বাস। বড় মৌসুমে ফসল ঘরে ওঠানোর আগেই ধানের ব্লাস্ট রোগে কৃষকের স্বপ্নভঙ্গ। ঋণ শোধে সরকারি সহায়তা দাবি। এবং ভোলার তজুম উদ্দিনে জেলে পুনর্বাসনে বরাদ্দ চাল 2 মাসেও বিতরণ করা হয়নি। মাছ ধরায় বিরত থাকলেও সরকারি সাহায্য বঞ্চিত জেলেরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সজল মিত্র রিচার্ড। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার মূল আসামি সাফাত আহমেদের 6 দিন ও সাদমান সাকিফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে সাদিকুর রহমানের রিপোর্ট। শুক্রবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয় বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার মূল আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে। বনানী থানায় দায়ের করা মামলায় 10 দিনের রিমান্ড আবেদনের উপর শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবী। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ধর্ষণের ঘটনাটিকে পরিকল্পিত দাবি করেন। এছাড়া এর সঙ্গে আরও কারা জড়িত তা জানতে আসামির রিমান্ডের দাবি করেন তিনি। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, ব্যবসায়ীর পুত্র সাফাতকে হেয় করতেই তার সাবেক স্ত্রী ধর্ষণের ঘটনা সাজিয়েছেন। তাদেরকে একটা হোটেলে জন্মদিন পালনের কথা বলে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে তারা তাদেরকে ধর্ষণ করেছে এবং অস্ত্র দেখে, ভয়ভীতি দেখে তাদেরকে ধর্ষণ করেছে। এবং এই ঘটনার সাথে আরো সম্পৃক্ত যারা আছে তাদেরকে অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আমলে আনতে হবে। আমার আসামি সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ। কিরকম ধর্ষণের যে আলামত, যে সিমটম, সেটা এজাহারের বডিতে সম্পূর্ণভাবে অনুপস্থিত এবং তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। এর আগে দুপুরে ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম কমিশনার দাবি করেন, শতভাগ পেশাদারিত্বের সঙ্গে ঘটনার তদন্ত করছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে বলে দাবি করেন তিনি। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে জিনিসটা পেয়েছি, ঘটনা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। অভিযান এখনো শেষ হয়নি। তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে গ্রেপ্তারের অভিযানটা শেষ হবে। এই মামলার বাদীদের প্রতি একটি সংবেদনশীল থেকে আমরা যাতে তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে পারি, এই জন্য মাননীয় কমিশনার গতকাল একটি তদন্ত সহায়ক কমিটি গঠন করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে সিলেট থেকে গ্রেফতার করা হয় সাফাত ও সাদমানকে। মামলার অন্য 3 আসামি এখনো পলাতক রয়েছে। গত 28 মার্চ রাতে বনানীর 4 তারকা হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানা থেকে 11টি বোমা, একটি পিস্তল, 2 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহত 5 জঙ্গির মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরে দুপুরে অপারেশন সানডেভিল সমাপ্ত ঘোষণা করে পুলিশ। সাইফুর রহমান রকির তথ্য ও হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের বেনিপুর গ্রামের জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করে বোমা নিষ্ক্রিয়কারী দল। এ সময় তারা ঘটনাস্থল থেকে 11টি বোমা, একটি পিস্তল, 2 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে আত্মঘাতী 5 জঙ্গির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। এদের মধ্যে 2 জনের শরীরে সুইসাইডাল ভেস্ট ছিল। আলামত সংগ্রহ শেষে সমাপ্ত ঘোষণা করা হয় অপারেশন সানডেভিল। ঘরের ভিতর থেকে 11টি আনএক্সপ্লোডেড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করে সিআইডির ক্রাইম সিন থেকে সার্চ করে বিভিন্ন ধরনের আপনার যে আলামত, এই আলামতগুলি জব্দ করে আরেকজন জীবিত মহিলা আমাদের কাছে আছে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। এদিকে নিহত জঙ্গিদের মধ্যে একজন সাজ্জাদের মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সেই সঙ্গে সাজ্জাদের জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে কিছু জানতেন না বলেও জানান তারা। 25 বছর থেকে ওর সাথে চলাফেরা নেই,
ওর উপর দাবি দেওয়া নাই, লাস্ট লিব না। এ ধরনের অসঙ্গতি আমাদের গ্রামের লোক আমার মনে হয় বলতে পারবে না যে একটা দিন দেখেছি, এরকম তো আমাদের নজরে পড়ে না। উদ্ধার অভিযান শেষ হলেও এই ঘটনায় এখনো পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমরা বাড়িতে ঘুমিয়ে শান্তি পাই না, কখন কোন জঙ্গি বোম মারে বলা যায়। কি হয় না হয়, আমরা তো আশেপাশে জমি জায়গাতে কাজটাজ করি, ভয় তো লাগছে। বৃহস্পতিবার রাজশাহীর এই জঙ্গি আস্তানা থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে এক নারীসহ 5 জঙ্গি নিহত হয়। অভিযানে জঙ্গিদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিন। এই ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আত্মসমর্পণকারী এক নারী জঙ্গি এবং বিশেষ কৌশলে উদ্ধার 2 শিশুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত আইনশৃঙ্খলা বাহিনীর 4 সদস্য রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছেন। সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে 7 জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। আটকের পর আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। গত দুদিনে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচল ও শিবগঞ্জ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 4.5 কেজি গান পাউডার, 52 কেজি এক্সক্লুসিভ পাওয়ার জেল ও 22টি জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়। জেলার নাচলে প্রথম অপারেশনটি হয়, সেখান থেকে আমরা 4 জনকে, এরপরে শিবগঞ্জ থেকে 2 জনকে এবং সদর থেকে 1 জনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা রাজশাহীতে যে অপারেশনটি হয়েছে সেটিও আমরা তাদেরকে ইনফর্ম করি এবং তাদেরকে সহযোগিতা করি। বাংলার সময় আরো থাকছে। খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলের মৃত্যু, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, আহত 2 জন হাসপাতালে ভর্তি। ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় নিহত 1। এবং নিখোঁজের 2 দিন পর আশুলিয়ায় পরিত্যক্ত কূপ থেকে নৈশ প্রহরী লাশ উদ্ধার। জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। আটক 4। পদ্মা সেতু কোনো দলের সেতু নয় মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাস থেকে শুরু হবে সেতুর মূল অংশের কাজ। এরই মধ্যে 43% কাজ শেষ হয়েছে বলেও জানান মন্ত্রী। দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বেশি সময় এটা লাগবে না, আর তৈরি যে 20টা অলরেডি হয়ে গেছে, বাকিগুলো এর মধ্যে এই 20টা বসাতে বসাতে বাকি 21টাও প্রস্তুত হয়ে যাবে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে 43% পরিমাণে আমাদের সার্বিক অগ্রগতি। সঠিক কোড নম্বর দিয়ে অনলাইনে আবেদন করলেও তা বারবার প্রত্যাখ্যাত হওয়া ও মোবাইলে ফিরতি SMS না পাওয়া সহ নানা সমস্যার মধ্য দিয়ে চলছে একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম। উপায় না দেখে শিক্ষার্থীরা ছুটছেন বিভিন্ন কলেজের ভর্তি তথ্য কেন্দ্রে। অনেকে আবার নির্ভুল আবেদন করতে শরণাপন্ন হচ্ছেন ইন্টারনেটের দোকানেও। একসঙ্গে লাখ লাখ শিক্ষার্থী অনলাইনে ফর্ম পূরণের চেষ্টা করায় সার্ভার লোড নিতে পারছে না বলে জানিয়েছে ভর্তি কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা বুয়েট। মাহমুদ রাকিবের রিপোর্ট। বাসায় বসে নিজে ভর্তি ফর্ম পূরণ করলে নানা ধরনের ভুল হতে পারে, এ আশঙ্কায় রাজধানীর নামকরা একটি কলেজের ভর্তি তথ্য কেন্দ্রে এমন ভিড় ভর্তিচ্ছ শিক্ষার্থীদের। এ তথ্য কেন্দ্র থেকে শিক্ষার্থীরা আবেদন পদ্ধতি জানার পাশাপাশি সরাসরি অনলাইনেও আবেদন করতে পারছেন। মূলত একাদশ শ্রেণীর পুরো ভর্তি প্রক্রিয়া অনলাইন ও মোবাইল SMS ভিত্তিক হওয়ায় নানা সমস্যার সম্মুখীন হয়ে শিক্ষার্থীদের কলেজের হেল্প ডেস্কে ভিড় করতে হচ্ছে বলে জানান ভর্তিচ্ছুরা। সিস্টেমটা একটু জটিল, তাই এখানে এসে করলে জিনিসটা ইজি হয়ে যাবে। একটা ভুল টুল থেকে যেতে পারে, কিন্তু এক্সপার্ট আছে তো তাদের কাছ থেকে মনে করেন আমরা সিউরিটি পেয়ে যাচ্ছি, তারা আমাদের হেল্প করতে পারছে। ঝামেলা হয় যে আবার সঠিকভাবে নাও হতে পারে, সে কারণে বাসা করিনি। অনলাইনের যে ফিলআপের কাজটি এখানে যারা আসছে তাদেরটা আমরা করে দিচ্ছি। বিশেষ করে SMS-টা আমাদের খুব ডিলে হচ্ছে। ভর্তিচ্ছ শিক্ষার্থীদের ভোগান্তির সুযোগে অনেক জায়গায় আবার কম্পিউটার কম্পোজের দোকানেও অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করা হচ্ছে। পারিশ্রমিক বাবদ নির্ধারিত টাকার চেয়ে কিছু বেশি নিলেও নির্ভুল আবেদন করতে সেখানেও হাজির হচ্ছেন অনেক শিক্ষার্থী। তবে শিক্ষার্থী ও দোকানদারদের দাবি, ধীরগতির ইন্টারনেট ও ফিরতি SMS পেতে দেরি হওয়ার কারণে ভোগান্তি বাড়ছে তাদের। 1 ঘন্টা ছিলাম, হলো না, তারপর বাসায় চলে গেলাম, আজকে আবার আসলাম। মানে এত দেরি হলে তো সমস্যা আমাদের। বাসা করলে একটু ভুল হয়, এই জন্য আমরা এখানে আসছি। এখানে আসার পরেও দেখি এখানে অনেক ঝামেলা। কলেজ চুজ করলে কলেজ আসে না, একটা অ্যাপ্লাই করতে গেলে 2 থেকে 3 ঘন্টা সময় ওয়েট করতে হচ্ছে। সাবমিট দেওয়ার আগে ক্যান্সেল হয়ে যায়, পেজ স্লো হয়ে যায়,
করতে পারতেছি না। প্রিন্ট দেওয়ার আগে হয়তো বা পেজটা ডাউন হয়ে যায়। ট্রানজেকশন আইডি দেখাচ্ছে, মানে আমরা দিচ্ছি ঠিক, কিন্তু আপনার ওটা হচ্ছে যে রং দেখাচ্ছে। এইভাবে যদি হয় তাহলে আমরা একটা ছাত্র ছাত্রীর যে পূরণগুলো কিভাবে আপনার করবো। সমস্যা স্বীকার করে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছেন, ওয়েবসাইটের গতি বাড়াতে চেষ্টা অব্যাহত আছে। আর কলেজ কর্তৃপক্ষ তাড়াহুড়ো না করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। আজকে করলেই সে একটু এগিয়ে থাকলো বা তাকে গুরুত্ব বেশি দেওয়া হবে, নট দ্যাট আজকে যে করবে এবং 26 তারিখের লাস্ট ডেটে যে করবে সমান গুরুত্ব পাবে। গুরুত্ব যেটা তার অর্জিত যে ফলাফল সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কম্পিউটার সিস্টেমে 12, 13, 14 লক্ষ ছাত্রছাত্রী বিভিন্ন জায়গা থেকে ইনপুট দেবে। সুতরাং এখানে ত্রুটি বিচ্যুতি কিছু হতেই পারে। আমাদের আরো সক্রিয় হতে হবে যাতে নাকি আমাদের ছাত্রদের এই ভোগান্তি না ঘটে। 26শে মে পর্যন্ত অনলাইন ও মোবাইল SMS এর মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ভারী ঢলে সুনামগঞ্জের বাঁধ ভেঙে হাওরের জমির ধান 2 সপ্তাহ পানির নিচে থাকায় দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। মাছের মরকের পর মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও হাওরে মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে চরম বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। তাদের সহযোগিতায়ও কেউ এগিয়ে আসছে না। ইকরামুল কবিরের 4 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে আজ দেখুন হাওর পাড়ের মৎস্যজীবীদের করুণ চিত্র। সঙ্গে ছিলেন হিমাদ্রি শেখর ভদ্র, ক্যামেরায় নৌশাদ আহমেদ চৌধুরী। সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সুনামগঞ্জের মাটিয়ান হাওরে জাল ফেলে টানছেন জেলেরা। এ সময় হাওরে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়লেও এখন মিলছে না কাঙ্ক্ষিত মাছ। গত 30 মার্চের পর হাওরগুলো তলিয়ে যাওয়ার পর মাছের মরক দেখা দেয়। এতে 24টি হাওরে 50 মেট্রিক টন মাছ মরে যায়। এই মরক মৎস্যজীবীদের মরণ কামড় হয়ে দেখা দিয়েছে। আমরা যে কিতা করে খাইমু একমাত্র এটা ভগবান ছাড়া আর কেউ কইতে পারতো না। বিষাক্ত পানি আউরের সবগুলো মাছ মরে গেছে। আমরা জাল ফালাই কিন্তু জালে কোনো মাছই পাওয়া যায় না। জেলার লক্ষাধিক মৎস্যজীবী সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচি থেকেও বঞ্চিত রয়েছে। আমার মৎস্যবিদের মাধ্যমে আমরা একটা তালিকা তৈরি করে পাঠিয়েছি। আশা করছি ডিপার্টমেন্টও চিন্তা ভাবনা করছে, রিলিফ মিনিস্ট্রির সাথে যোগাযোগ হচ্ছে, চিন্তা ভাবনা করছে, তাদেরকেও সরাসরি আমরা কিছু পুনর্বাসনের ব্যবস্থা করব। এমন পরিস্থিতিতে মৎস্যজীবীরা হাওরগুলোর লিজ প্রথা বাতিল করে উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন। প্রতিটা হাওর উন্মুক্ত করে দেয় সরকার, যাতে মাছ ধরতে পারে আমরা কৃষকরা। এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। সরকার যেন অনুরোধ করি, ডাকনা দিয়ে ফি দিয়ে দেয়, ফি দিলে শুনে আবার মাটি সবগুলো করি। মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পরমাণু শক্তি কমিশন সহ বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান হাওরের পানি পরীক্ষা করে অ্যামোনিয়ার অতিরিক্ত উপস্থিতি এবং অক্সিজেনের ঘাটতির কারণে মাছের মরক দেখা দেয় বলে জানায়। ঢলের পানিতে হাওরগুলো নিমজ্জিত থাকার ফলে প্রায় 41 কোটি টাকার মাছ মরে যায়। এর ফলে হাওরগুলোতে মাছের আকাল দেখা দিয়েছে। মৎস্যজীবীরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য সুনামগঞ্জের মাটিয়ান হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বড় মৌসুমে নতুন ফসল ঘরে ওঠানোর আগেই কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছে ধানের ব্লাস্ট রোগ। সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘা হয়েছে শিলাবৃষ্টি ও কালবৈশাখী তাণ্ডব। দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ছড়া খুশির বদলে দীর্ঘশ্বাস রাজশাহী অঞ্চলের কৃষকের। ধান কাটলেও হাসি নেই তাদের মুখে। ঋণ শোধে সরকারি সহায়তা চাইছেন তারা। এ ব্যাপারে আশ্বস্ত করেছেন কৃষি কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। মোহনপুর উপজেলার আতানারায়ণপুর গ্রামের 100 বছরের বৃদ্ধ আব্দুল মজিদ সর্দার জীবদ্দশায় গ্রামে ধানের ক্ষেতে এমন বিপর্যয় কখনো দেখেননি। তাই অসুস্থ শরীর নিয়েও উঠে এসেছেন রুজিরুটির একমাত্র এই উৎসে। আমার বয়স হয়ে গেছে, কিন্তু এইরকম দুর্বৃষ্টি ধান মরা আমার বয়স করে দেখিনি। বৃষ্টি আর সেচ সারের যথেষ্ট ব্যবহারে প্রকৃতির এই সবুজ গালিচায় আশীর্বাদ হয়েছিল চকচকে ধান শীষ। কিন্তু এপ্রিলের শেষে ধানে চিটার পাশাপাশি ধান পাতা ও শীষে দেখা দেয় ব্লাস্ট রোগ। একই সময় কালবৈশাখী ঝড় ও পরপর কয়েকদিন শিলাবৃষ্টিতে হেক্টরের পর হেক্টর নষ্ট হয় আবাদ। এতে একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পুঁজি না ওঠায় শঙ্কা তাদের। স্বাভাবিক জীবিকা নির্বাহের চিন্তায় হতাশ কৃষক। এ অবস্থা জেলার তানোর, মোহনপুর, পবা ও দুর্গাপুর উপজেলার অধিকাংশ ধান ক্ষেতের। এমন একটা অবস্থা হয়েছে যে ধানগুলো চিপচিটা হয়ে গেছে ঝড়ে। এক শিকেও ধান নাই, মানে সম্পূর্ণ ঝড়ে পাড়া
ফুল ধরা মারা দিছে। আমরা যে শ্রমিক লাগাবো এই লেবারের খরচে আমাদের ধান দিয়ে আসবে না। এই অবস্থায় পরামর্শের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারি অনুদান দেয়া হবে বলে জানান এ অঞ্চলের শীর্ষ কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে তাদেরকে আমরা এই বাকি যে ধান আছে দ্রুত কাটিয়ে নেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে বোরো মৌসুমে ৬৭,৩৩০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৩,০২,০০০ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। জয়পুরহাটে রোগবালাইয়ের আক্রমণে এবার ধানের ফলন ভালো হয়নি। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগ জানায় চলতি বছর জেলায় ৭২,৩০৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। তবে রোগবালাইয়ের পাশাপাশি চিটার পরিমাণ বেশি হওয়ায় আশানুরূপ ফলনের দেখা পাননি চাষিরা। সেই সঙ্গে স্থানীয় বাজারে ধানের মূল্য দিন দিন কমে যাচ্ছে বলে অভিযোগ তাদের। এ অবস্থায় বাধ্য হয়ে পাশের জেলায় ধান বিক্রি করতে ছুটছেন কৃষকরা। বাংলার সময় আরো থাকছে। বরিশাল মেডিকেলের স্টাফ কোয়ার্টারের সামনে পুকুরে ভাসছে রোগীদের মাঝে বিতরণের সরকারি ওষুধ, পুড়িয়েও ফেলা হয়েছে কিছু। আটক 2। খাগড়াছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল রাতের এ ঘটনায় আহত 2 জন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ ও আহতরা জানান সদরের থালিপাড়ার ইউপি সদস্য কালীবন্ধু ত্রিপুরার সঙ্গে স্থানীয় চিরঞ্জিত ত্রিপুরার বিরোধ চলছিল। এরই জের ধরে কালীবন্ধু ত্রিপুরা ও তার সমর্থকরা চিরঞ্জিতের বাড়িতে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ঘটনাস্থলেই চিরঞ্জিত মারা যান। আহত হন তার স্ত্রী সহ পরিবারের 3 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিরঞ্জিতের ছেলে কর্ণ ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে এই ঘটনায় চিরঞ্জিতের ছোট ছেলে যুবরাজ ত্রিপুরা নিখোঁজ রয়েছে বলে দাবি হামলার শিকার পরিবারের। 40 জন মতো হবে আমাদেরকে ঘিরে ফেলছে। ফেলার পর আমার সুযোগের দৌড়ে ওরা কেটে ফেলছে আমাদের সামনে। ওদেরকে এই নির্মমভাবে হত্যা করা হয়েছে আর আমরা এটা বিচার চাই। চিরঞ্জিত ত্রিপুরা তার পরিবার সহ খাওয়া দাওয়া করার সময় কালীবন্ধু ত্রিপুরা তার ছেলে সহ আরো কিছু লোকজন সহ হঠাৎ করে আক্রমণ করে। পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলেই চিরঞ্জিত নিহত হয় এবং তার ছেলে এবং স্ত্রী গুরুতর আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এদিকে ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরো 4 জন। পুলিশ জানায় গতকাল বিকেলে ছাগলের পাট খাওয়াকে কেন্দ্র করে খামারমুন্দিয়া গ্রামের শাহজাহান হোসেনের সঙ্গে একই গ্রামের বিল্লাল হোসেনের বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় রাতে দুলালবন্দিয়া বাজারে চেয়ারম্যানের কার্যালয়ে সালিশ বৈঠক করেন তারা। এ সময় শাহজাহান হোসেনের বাড়ির লোকজন বৈঠকে উপস্থিত ওহিদুল ইসলাম সহ 5 জনকে কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওহিদুল। এ ঘটনায় শহীদুল ও সাদ্দাম নামে 2 জনকে আটক করেছে পুলিশ। ওই চেয়ারম্যানের একটা লোক পাঠাইলো যে ওহিদের ডেকে নিয়ে আসো, অফিসে একটা বিচার হবে। এরপরে অফিসে গিয়েছে যে উনারা আলোপ আলোচনা করছে, এর ভিতরে পিছনটার থেকে যে এলেগে রামদাদি কোপাইছে। ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় 2 গ্রুপের ভিতরে গ্যাঞ্জাম হয়। সালিশের এক পর্যায়ে ওহিদুল শেখকে অতর্কিত হামলা করে তাকে গুরুতর আহত করে। সাভারের আশুলিয়ায় নিখোঁজের 2 দিন পর বাড়ির এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে গাজীর চট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়। পুলিশ জানায় স্থানীয়রা একটি কূপের ভেতর ফারুক নামে এক কেয়ারটেকারের লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনদের অভিযোগ বাড়ির মালিকের জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।
যেদিন নিখোঁজ হয়েছে ওই দিনকে আমার স্বামীর সাথে আর রকির সাথে গেঞ্জাম হয়েছে। রকি বলছে যে আমার স্বামীরে কুবাই আরে ইয়াসিন মামারে যে আমনে ফারুক রে কুবাই ফালাই দিবেন, যত টাকা লাগে আমি দিমু। ধারণা করা হচ্ছে যে আসলে সাথের লোকটি যখন মারা যাবে সাথে একসাথে কাজ করতে তারা কিছুই জানবে না, তা তো হওয়ার কথা নয়। সেক্ষেত্রে তাদের সাথে থাকা 2-3 জন কেয়ারটেকারকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা থানায় নিয়ে এসি। এলাকার লোকজনের সন্দেহ ছিল তাদের উপরে আর কি। বরিশালে একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে রোগীদের মাঝে বিতরণের সরকারি ওষুধ। দুপুরে এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ জানায় সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 4র্থ শ্রেণীর স্টাফ কোয়ার্টারের সামনের পুকুরে ওষুধগুলো দেখতে পান বাসিন্দারা। কিছু ওষুধ পুড়িয়েও দেয়া হয়েছে। বাসিন্দারা জানান ওষুধগুলোর প্যাকেটে সরকারি লোগো রয়েছে। এসব ওষুধের মেয়াদ রয়েছে 2018 থেকে 2019 সাল পর্যন্ত। ফেলে দেওয়া ওষুধগুলোর মধ্যে এখন পর্যন্ত 13 ধরনের ওষুধ চিহ্নিত করা গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে স্টাফ কোয়ার্টার থেকে হাসপাতালের সুইপার শেফালী বেগম ও তার ছেলে আল মামুনকে আটক করা হয়। এদিকে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। পুকুরের ভেতরে কিছু ঔষধ ভাসতে দেখি, সরকারি ঔষধ হসপিটালের, যেগুলি ডেট আছে। সকাল থেকে ভাসমান অবস্থায় সরকারি ওষুধ দেখা যাইতেছে। এদের কারা ফালাইছে কিছু বলা যাইতেছে না। যে কোনো সরকারি প্রতিষ্ঠানের এতে কোনো সন্দেহ নেই। আমার হয়তো কোথাও চুরি হয়েছে, বেচতে পারি নাই, যেহেতু বড় কাছে ফেলে দিতে পারি। যেখানকারই হোক, এটা আমরা তদন্ত দেখতেছি। আমরা অনেক টাকার মানে একটু দামি ওষুধ, এগুলো সরকারি ওষুধগুলো ভাসতেছে। তো এখন এটা দেখার পর আমার সিনিয়র অফিসারদের জানানো হয়েছে। পরবর্তীতে আমরা এটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব। অবৈধ দখলের কারণে এখন মৃতপ্রায় বন্দরনগরী চট্টগ্রামের প্রাণ চাক্তাই খাল। ক্রমেই সংকুচিত ও ভরাট হয়ে যাচ্ছে এই খালটি। সামান্য বৃষ্টি ও জোয়ারের পানি বের হতে না পারায় প্রতি বছর বর্ষায় তলিয়ে যায় আশপাশের এলাকা। জেলা প্রশাসনের পক্ষ থেকে খাল দখলদারদের তালিকা প্রস্তুত করা হলেও উচ্ছেদের ব্যাপারে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে পার্থপ্রতিম বিশ্বাসের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। নগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম চাক্তাই খাল। বৃষ্টি ও জোয়ারের পানি এই খালের মাধ্যমে বের হয়ে যায়, কিন্তু দখলদারদের কবলে পড়ে ক্রমেই যেন অস্তিত্ব হারাতে বসেছে খালটি। দিন দিন শুরু হয়ে যাচ্ছে এটি। গত বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাক্তাই খালে 47 দখলদারের তালিকা প্রস্তুত করা হলেও দীর্ঘদিন পেরিয়ে গেলেও উচ্ছেদে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। অবৈধ দখল, অপরিকল্পিতভাবে সরকারের স্থাপনা এবং অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়ি স্থাপনার কারণে বৃষ্টির পানিতে সয়লাভ হয়ে যায়। অবৈধ দখলদারীদের তালিকাও প্রস্তুত হয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে এগুলো কেন উচ্ছেদ হচ্ছে না, এটা আমরা আমাদের বোধগম্য নয়। যে দলের লিডারেরা নেতারা আছে গরুগুলো বাড়া দিতেছে, ব্যবসা করতেছে। সরকারি থেকে শুরু করে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান সহ সবাই এই দখলের সাথে যুক্ত বলে জানান নগর পরিকল্পনাবিদ। এই দখলদাররা খুব প্রভাবশালী ব্যক্তিত্ব। এই প্রভাবশালী ব্যক্তিরা হয় সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তাদের সদ্ভাব আছে। কাজেই এই রাজনৈতিক দৃঢ় অভিলাষ ছাড়া এবং প্রশাসনের দৃঢ়তা ছাড়া এই নালাখাল উদ্ধার করা সম্ভব নয়। আদালতের নির্দেশনা না পাওয়ায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না বলে দাবি সিটি মেয়র ও জেলা প্রশাসকের। জেলা প্রশাসনকে এটা দায়িত্ব অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসন সেই হিসাবে সার্ভেও করেছেন এবং তারা চিহ্নিতও করেছেন। এখন এই ক্ষেত্রে ধরেন পরবর্তী করণীয় যেটা সেটা যদি করতে হয় তাহলে তখন এই আদালত যে নির্দেশন দিয়েছেন এটার একটা সার্টিফিকেট কপি লাগবে। মেয়র মহাদের সাথে কথা বলে আমরা দেখি যে কিভাবে উচ্ছেদ করা যায়। তবে উচ্ছেদ এটা করতেই হবে, যেহেতু চাক্তাই খাল যতক্ষণ পর্যন্ত অবৈধ দখলদার মুক্ত না হবে ততক্ষণ এই জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে না। সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী চাক্তাই খালের দৈর্ঘ্য প্রায় 18,800 ফুট, প্রস্থ এলাকা ভেদে 20 থেকে 70 ফুট পর্যন্ত। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পিছিয়ে পড়া পাট খাতের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। সকালে ডেমরার লতিফ বাওয়ানি জুট মিলে বাণিজ্যিকভাবে পাটের পলিমার উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে পাট ব্যাগ হাতে তৈরি করা হলেও 1 মাসের মধ্যে অটোমেশনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে। বক্তারা বলেন, যুগোপযোগী এ কার্যক্রমের মাধ্যমে পাট খাতে হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব।
ভোলার তজুমুদ্দিনে জেলে পুনর্বাসনে বরাদ্দকৃত প্রায় 576 টন চাল বিতরণ না করে রহস্যজনক কারণে গুদামে মজুত করে রাখা হয়েছে। গত 2 মাসে দুস্থ জেলেদের মধ্যে চাল বিতরণের কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। ফলে নিষেধাজ্ঞা মেনে মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরা থেকে বিরত থাকা প্রায় 7,000 জেলে সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দায়ী করে চাল দ্রুত বিতরণের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত মার্চ এপ্রিল 2 মাস ইলিশ রক্ষা অভিযানের সময় বেকার জেলেদের পুনর্বাসনের জন্য তজুমুদ্দিন উপজেলার 7,196 জন জেলের জন্য মাসে 40 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযানের শুরুতেই জেলা প্রশাসকের দপ্তর থেকে 2 মাসের জন্য 576 মেট্রিক টন চালের ছাড়পত্র দেওয়া হয়। 30 মার্চ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে 5 ইউপি চেয়ারম্যানদের অনুকূলে প্রথম কিস্তির 288 মেট্রিক টন চালের ডিও লেটার দেওয়া হয়। কিন্তু ওই চাল বিতরণ না করলেও 26 এপ্রিল ওই 5টি ইউনিয়নে দ্বিতীয় কিস্তির 288 মেট্রিক টন চালের ডিও লেটার দেয় কর্তৃপক্ষ। কিন্তু ওই চালও বিতরণ না করে গুদামেই রেখে দেওয়া হয়েছে। ফলে সরকারি কোনো সাহায্য পাননি জেলেরা। আমরা চাল দিব কইছে, চাল দেয় না আমাদের, এবং দিব আইয়ে নেই বলে চাই। আমরা অনেক গেছি চেয়ারম্যান মেম্বারের কাছে, এরা কইতে আসছে না এখনো চাইলে আসে না, আইলে দিমু পাইবা। এই চাল বিতরণ না করে মজুদ রাখার বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়ী করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য নিয়ন্ত্রক। বরাদ্দকৃত জেলে পুনর্বাসনের চাল গুদামে মজুদ আছে উল্লেখ করে খাদ্য বিভাগের এই কর্মকর্তা বলেন, দুস্থ জেলেদের কথা চিন্তা করে চালগুলো মজুদ রেখেছেন। এখন চেয়ারম্যানরা সবাই বলছে যে আমরা কিছু চেয়ারম্যানের নক করছি, ঢাকা আছে বলে ঢাকার পয়সা নিয়ে যাবে, আর বলতেছে যে সবাই 1 সপ্তাহের মধ্যে মাল উত্তোলন করে নিয়ে যাবে। উপজেলায় মোট 13,518 জন নিবন্ধিত জেলে সহ প্রায় 20,000 জেলে রয়েছেন। সময় সংবাদ, ভোলা। কালবৈশাখী ঝড়ে গাইবান্ধার বিভিন্ন স্থানে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতরাতে সদর উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এতে খোলাহাটি ইউনিয়নের মাঝিপাড়া, কুমারপাড়া, মাঠ বাজার সহ বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। আশ্রয়হীন হয়ে পড়ে এসব এলাকার অর্ধশত পরিবার। এদিকে ঝড়ের কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েন স্থানীয়রা। সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্লগার অনন্ত বিজয় দাশের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রজন্ম চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিন্দাবাজার ঘুরে আবারও আগের স্থানে গিয়ে শেষ হয়। এতে গণজাগরণ মঞ্চের কর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। এ সময় 2 বছরে অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়ায় ক্ষোভ জানান মুক্তমনা লেখকরা। দর্শক, এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ব্লগার অনন্ত বিজয় দাশের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সেখানে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, লেখক অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের আজকে 2 বছর পূর্তি হয়েছে। আপনারা জানেন যে 2015 সালের আজকের দিনেই অনন্ত বিজয় দাশকে তার বাসার সামনেই কুপিয়ে হত্যা করা হয়েছিল। আসলে এমন মধ্যযুগীয় কায়দায় তাকে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে এবং তার হত্যাকারী যারা ছিল তাদের বিচারের দাবিতে সারা বিশ্বে আন্দোলন হয়েছে। এবং আপনারা জানেন যে এই ঘটনার পরে 16 জনকে অভিযুক্ত করা হয় এবং এই 16 জনের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী রয়েছে। এই 2 জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে 15 সালের 28 আগস্ট চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর আদালত এই মামলার চার্জশিটটি পুনরায় দাখিল করার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়। তো এই হলো আসলে মামলার অবস্থা। এবং আপনারা যেমনটি জানেন যে এই আজকে তার মৃত্যুবার্ষিকীতে সিলেট গণজাগরণ মঞ্চ বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজ বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রজন্ম চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং তারপর গণজাগরণ
মঞ্চের কর্মীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোক প্রজ্বলন করা হচ্ছে এবং এই আলোক প্রজ্বলনের পাশাপাশি এখানে সমাবেশ হচ্ছে এবং এই সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চের কর্মীর পাশাপাশি সিলেটের সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি জানাচ্ছেন যে 2 বছর হয়ে গেছে কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে এখনো শাস্তির আওতায় আনা যায়নি এবং এটা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আমরা কথা বলবো এখন সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশিস দেবুর সাথে। আসলে আপনারা কিভাবে দেখছেন যে এতদিন হয়ে গেছে কিন্তু এখনো যে বিচার হচ্ছে না? না, এক্ষেত্রে আমরা মনে করি যে সরকারের একজন উদাসীনতা আছে। প্রথম দিকে তো তেমন কোনো গুরুত্বই দেওয়া হয়নি মামলার। এখন তাড়াহুড়ো করে একটা আমরা দেখছি চার্জশিট দেওয়া হচ্ছে, কিন্তু চার্জশিট দেওয়ার আগে তার পরিবারের সাথে কোনো যোগাযোগ করা হয়নি এবং পরিবার, তার ভাই হচ্ছে মামলার বাদী, তিনি জানেন না আসলে কি ব্যাপারে চার্জশিট দেওয়া যাবে, তার সাথে কোনো তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করেননি। এবং আমরা মনে করি এই হত্যাকাণ্ডগুলো বিচার না হওয়া, এই হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে সরকার একদম নির্লিপ্ততা থাকায় আজকে যে বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিবাদ একদম আমাদের চারিদিকে ছেড়ে গেছে এবং একদম গ্রাস করে ফেলেছে। আমরা মনে করি এই বিচারগুলো যদি প্রথমে হয় হতো, সরকার যদি শক্তভাবে প্রতিহত করত, তাহলে আজকের এই পরিস্থিতির মুখোমুখি হতো না। আমরা আজকেও দাবি জানাচ্ছি অনন্ত বিজয় সহ যারা হত্যার শিকার হয়েছেন, যে মুক্তমনা লেখক, প্রগতিশীল শিক্ষকরা যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, সকল হত্যাকাণ্ডকে যদি বিচার করা যায়, তাদের যারা দোষী তারা যদি আইনের আওতায় আনা যায়, তাহলে জঙ্গিবাদের যে ত্রুটি চেপে ধরা যাবে, নির্মূল করা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আসলে জাফর, আপনাকে বলে রাখি যে এই বছরের 28 জানুয়ারি সিলেট আদালতে আবার পুলিশ পুনরায় চার্জশিট দাখিল করেছে এবং এই চার্জশিটে 6 জনকে আসামি করা হয়েছে এবং গত 9 তারিখে, এই মাসের 9 তারিখে এই চার্জশিট গৃহীত হয়েছে আদালতে এবং এই চার্জশিটের শুনানি হবে আগামী 23 তারিখে সিলেটের আদালতে এবং তারপরেই মূলত শুরু হবে বিচার কাজ। তবে যেমনটি বলছিলেন যে গণজাগরণ মঞ্চের মুখপাত্র, এই চার্জশিট সম্পর্কে অনন্ত বিজয় দাশের পরিবারের পক্ষ থেকে কোনো কিছু তাদেরকে জানানো হয়নি এবং তারাও কিছু জানেন না এবং কিছুদিন আগে অনন্ত বিজয় দাশের যে বাবা, তিনি অসুস্থ ছিলেন, তিনি মারা গেছেন। আসলে তার ছেলের হত্যাকারী যারা আছেন তাদের বিচার না দেখেই তিনি মারা গেছেন এবং তার মাও এখনো অসুস্থ এবং তারা আসলে বারে বারেই দাবি জানাচ্ছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন শাস্তির মুখোমুখি করা হয় এবং আজকের এই সমাবেশ থেকে তারা সেই সাথে বাংলাদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানাচ্ছেন এবং তারা এর পক্ষে তারা স্লোগান দিয়েছেন এবং বলছেন যে যতক্ষণ পর্যন্ত জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, ততদিন পর্যন্ত হয়তো বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না, এমনটি বলছেন আজকের গণজাগরণ মঞ্চের কর্মীরা। জাফর, দর্শক আহাত জানাচ্ছিলেন সিলেট থেকে। তিনি জানাচ্ছিলেন যে মুক্তমনা লেখক, ব্লগার অনন্ত বিজয় দাশের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গণজাগরণ মঞ্চের আয়োজনে নানা অনুষ্ঠানের খবর। 2041 সালের মধ্যে দেশে 100% স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। দুপুরে গাজীপুরের টঙ্গীতে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় রোগীদের স্বাস্থ্যসেবার মান বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান ডক্টর হাশমত আলীর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাদারীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজৈর উপজেলার পূর্বপাড়া এলাকায় এ প্রতিযোগিতা হয়। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিকেল থেকেই নানা রঙের ঘুড়ি নিয়ে কান্দিয়ার মাঠে জড়ো হতে থাকেন শিশু কিশোর সহ প্রতিযোগীরা। এতে অংশ নেন 175 জন প্রতিযোগী। প্রতিযোগিতায় প্রথম হন মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কেশব মণ্ডল। পরে অংশগ্রহণকারী সবার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা পারভিন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বনানীতে শিক্ষার্থী ধর্ষণ মামলায় সাফাতের 6 ও সাদমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলেছে সত্যতা, ব্রিফিংয়ে ডিএমপি। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানা থেকে বোমা, পিস্তল ও গুলি উদ্ধার। পুলিশ হেফাজতে নারী ও 2 শিশু। অপারেশন সানডেভিল সমাপ্ত ঘোষণা। একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রমে নানা সমস্যা, শিক্ষার্থীদের ভোগান্তি। ইন্টারনেটের ধীরগতি কারণ বলছে কর্তৃপক্ষ, সমাধানের আশ্বাস। বড় মৌসুমে ফসল ঘরে ওঠানোর আগেই ধানের ব্লাস্ট রোগে কৃষকের স্বপ্নভঙ্গ। ঋণ শোধে সরকারি সহায়তা দাবি।
এবং ভোলার তজুমউদ্দিনে জেলে পুনর্বাসনে বরাদ্দ চাল 2 মাসেও বিতরণ করা হয়নি, মাছ ধরায় বিরত থাকলেও সরকারি সাহায্য বঞ্চিত জেলেরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।